নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। তন্নিষ্ঠার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। তন্নিষ্ঠা, ঘড়ির কাঁটা দুটো চমানেই ফুল অ্যান্ড ফাইনাল। ছাপাখানা তৈরি করে সরকারি জাল ডিসিআর ছাপিয়ে টাকার পাহাড় টুলুর। মোহাম্মদ বাজারের টুলু মণ্ডলে সেই গোপন ছাপাখানায় রেড করেছে পুলিশ। কি এই ডিসিআর, যার পুরো নাম ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট, সরকারি রাজস্ব আদায়ের কাগজ, যা ডিসিআর নামে পরিচিত। তাহলে টুলু কি করতো? এই ডিসিআরটা কি জাল করতো? কিভাবে জাল করতো? গোটা বিষয়টা জানবো সুজয়ের কাছ থেকে। সুজয়, এই ডিসিআর এর বিষয়টা একবার বলো ডিটেলে। দেখো, পাথর খাদান থেকে যখন বড় পাথর তোলা হয়, তোলার পর সেটা ক্রাশারে আসে, অর্থাৎ যেখানে ভেঙে ছোট আকার করা হয়, সেই ক্রাশারে আসার পর সেই পাথরগুলিকে ট্রাকে বা ডাম্পারে ভরে তারপর বাইরে বের করতে হয় এবং বের করার সময় সেখানে বিভিন্ন টোল গেট থাকে। কিন্তু টোল গেট পাস হতে গেলে প্রয়োজন হয় হচ্ছে ডিসিআর। আমার হাতে একটা ডিসিআর এর কপি রয়েছে, আমার সহকর্মী অরিত বসুকে বলবো একটু দেখানোর জন্য। ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক। এবং এখানে আমি তোমাকে ধরে ধরে দেখানোর চেষ্টা করব কম্পাউন্ড মানি কালেক্টেড, অর্থাৎ কত টাকা সংগ্রহ করা হয়েছে, কত সিএফটি অর্থাৎ কত ফুটের ব্ল্যাক স্টোন লেখা রয়েছে, অর্থাৎ স্টোন চিপস সেটা লেখা রয়েছে। এবং টোটাল হয়েছিল ওই ট্রাক, যে একটি ট্রাকের হিসেবটা আমি দেখাচ্ছি তোমাকে, 8,000 টাকা হয়েছিল। কিন্তু এই গোটাটাকে যদি আমি ভালো করে দেখবো, এখানে সরকারি শিলমোহরও রয়েছে, অফিস অফ দ্য সাব ডিভিশনাল ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস, সরকারি শিলমোহর রয়েছে। কিন্তু শুভজিৎ, হাতের এই কপিটা যেভাবে দেখাচ্ছি আমরা ক্লোজ করে, একবারও বোঝার উপায় নেই কিন্তু যে এটা নকল। এটা আসলে নকল ডিসিআর। আসল ডিসিআর হুবহু সরকারি নথি যেরকম হয় ঠিক সেরকমভাবেই তৈরি ডিসিআর। আর এই ডিসিআর কোথায় ছাপা হতো? আমার ঠিক পেছনেই যে নীল রঙের সরকারি নীল রঙের বিল্ডিংটি দেখতে পাবে, অর্থাৎ যেটা টুলু মণ্ডলের এই স্টক ইয়ার্ডের অফিস, সেখানে একটি ছাপাখানা, সেখানে এই জাল ডিসিআর তৈরি করা হতো, ছাপা হতো, যেখানে এই মুহূর্তে পুলিশের রেড হচ্ছে, পুলিশের তল্লাশি শুরু হয়ে গিয়েছে। এবং এই গোটা বীরভূম জেলায় এর এই যে টুলু মণ্ডলের বেআইনি কারবার, মূলত এই ডিসিআর জাল করেই তার কারবার চলতো। এই টুলু মণ্ডলের ডিসিআর দেখালে কোনো ট্রাক কোনো রাস্তায় কেউ আটকাবে না, এমনটাই ব্যবস্থা ছিল। তার বিনিময়ে মোটা টাকা প্রশাসনের কাছে যেত, সে সময় শাসক দল তাদের কাছেও যেত। বীরভূমের মানুষ বহু বছর ধরে প্রতিবাদ করেছিলেন এই বেআইনি কারবারের, কিন্তু কোনো লাভ হয়নি। আরও একটা নথি দেখাই, সরকারি নথি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস, অর্থাৎ BLNLRO, তিনি পুলিশকে অনুরোধ করেছিলেন নিজামুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের বিরুদ্ধে মামলা রুজু করার জন্য। আমি তারিখটা দেখানোর কথা বলি, 6/7/2026। গত 15 বছর ধরে এই একাধিক বেআইনি কাজের অভিযোগ এই বীরভূম জেলার মানুষ করেছিলেন, কিন্তু কোনো সরকারি অফিসার পুলিশকে অনুরোধ করেননি টুলু মণ্ডলের বিরুদ্ধে মামলা করার জন্য। তার কারণ তার বিরুদ্ধে এই পদক্ষেপ করার ক্ষমতা কোনো অফিসারের ছিল না। কিন্তু নতুন সরকার বদলের পর যখন দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে, তখন বীরভূমে এটা দেখা যাচ্ছে। বীরভূমে এটাও দেখা যাচ্ছে যে টুলু মণ্ডলের বাড়িতে তল্লাশি চালানো যায়, টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালানো যায়, কোটি কোটি টাকা। এবং এই যে দুর্নীতিটা হয়েছিল এত বছর ধরে, তার প্রমাণ খুব সামান্য, যেটা মানুষ বলছে যে হিমশৈলের চূড়ামাত্র। গতকাল যে 28,50,00,000 টাকা এবং প্রচুর পরিমাণ সোনা, এটা কিছুই নয়। 1 থেকে 2 দিন এই পাথর খাদান থেকে যে পরিমাণ টাকা ওঠে, তার পরিমাণই এই 28 কোটি বা 30 কোটিতে পৌঁছায়। তাহলে গত 15 বছর ধরে কত হাজার কোটি টাকা রাজস্ব লুট করা হয়েছে। এই যে ডিসিআর এর ছবিটা দেখালাম শুভজিৎ, এই ডিসিআরটা যদি আসল হতো, সরকারি বৈধতা থাকতো, তাহলে সেই টাকাটা সরকারি কোষাগারে যেত, যে টাকা মানুষের উন্নয়নে, মানুষের স্বার্থে, শিক্ষা, স্বাস্থ্য, সড়কের জন্য খরচ করা হতো। কিন্তু এই টাকাটা গিয়েছে টুলু মণ্ডলদের পকেটে এবং সেখান থেকে ভাগ পেয়েছেন অনুব্রত মণ্ডলরা। ফলে মানুষকে বঞ্চিত করা হয়েছে, সরকারি রাজস্বের কোটি কোটি টাকা রাজস্বের ফাঁকি দেওয়া হয়েছে, যার ফলে লাভবান হয়েছে টুলু মণ্ডলরা। টাকার পাহাড়ে এরা থাকতো, তার প্রমাণ আমরা সকালে দেখিয়েছি, তার সেই প্রাসাদোপম বাড়ি। বীরভূম জেলায় আজকে 3টি প্রাসাদে তল্লাশি চালানো হচ্ছে। কোনোটা রিসর্টকে ফেল মারায়, কোনোটা তো বাংলোকে ফেল মারিয়ে দিতে পারে, এই রকম বাড়ি বানানো। ফলে সঙ্গে থাকো সুজয়, তোমার কাছে আসবো। অবসরপ্রাপ্ত আইপিএস এবং বিজেপি বিধায়ক দেবাশিস ধর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, একটা পাথর খাদান থেকে যখন শহরে কোনো পাথর আসছে, 4টে দপ্তর এখানে কাজ করে। একটা পরিবেশ, সেটা ছেড়ে দিলাম, একটা ভূমি আর ভূমি রাজস্ব দপ্তর, একটা পরিবহন দপ্তর, আর একটা পুলিশ বা স্বরাষ্ট্র দপ্তর। আজকে যে একটা এই জাল ডিসিআর ছাপানো হয়েছে, কোন দপ্তর সেটা দিনের পর দিন জানতে পারেনি নাকি ধরতে চায়নি? দেখুন, টুলু মণ্ডলের যদি আপনি উত্থানটা দেখেন, টুলু মণ্ডল বেসিক্যালি ওই
যেটা আপনারা ডিসিআর বলে জানেন, মানে রাজস্ব কালেকশন যেটা হয়, এরকম 6টা গেট আছে ওই পুরো খাদান এলাকাটাতে। ওইখানে ও বেসিক্যালি হিসাব লেখার কাজ করতো। পরবর্তীকালে ওখানকার মানে বাঘ বা সিংহ যিনি আছেন তার অনুপ্রেরণায় উনি হয়ে যান গিয়ে ওখানকার ওই ডিসিআর এর কন্ট্রোলার পুরো, বা ওনার কোম্পানি পুরোটা কন্ট্রোল করতে শুরু করে। জাল মানে ধরুন 1 মাসে যদি রাজস্ব, তখন টেন্টেটিভলি এতটাই ভালো, মানে বাংলাদেশ তখন ঝামেলা হয়নি, ব্যবসাটা পুরো চলতো। এখান থেকে ঝাড়খণ্ডে পুরো রুটটা যেত। 120 থেকে 150 কোটি টাকা কালেকশন হতো প্রত্যেক মাসে। এই রাজস্বটা সরকারি খাতে না জমা পড়ে আপনারা দেখেছেন যে যেটা গত যে হিসেবগুলো, বছরে মাত্র 60 কোটি টাকা জমা দেয়, অর্থাৎ মাসে 5 কোটি টাকা জমা দিয়ে বাকি পুরো টাকাটা কিন্তু ভাগাভাগি হতো মোটামুটি আমাদের স্বনামধন্য কালীঘাটের মহামান্য যুবরাজের কাছে, এবং সঙ্গে পুলিশ এবং অন্যান্য যারা যারা ছিলেন। এর যেটা মোটামুটি ওদের একটা স্ট্রাকচার ছিল, 28 থেকে 30 কোটি টাকা যেত কালীঘাটে, বাকি লোকাল নেতা থেকে আরম্ভ করে পুলিশ, এবং মোটামুটি তুলুমণ্ডল ওখান থেকে মাসে অন্তত 60-65 কোটি টাকা রোজগার করতো, ইফ নট মোর। তো এত বছর ধরে যে কালেকশনটা হয়েছে, তাহলে বুঝতে পেরেছেন যে বিয়েটা হয়েছিল, ছেলের বিয়েতে উনি 6 কোটি টাকা শুধু খরচা করেছিল রিসেপশনে, এবং তার সাথে আরো মানে সামগ্রিক যা আছে, ইডির কাছে যা রিপোর্ট আছে, 500 থেকে 600 কোটি টাকা টোটাল ওই মানে সমস্ত বিভিন্ন তারকাকে নিয়ে আসা, ডেস্টিনেশন ম্যারেজ, সঙ্গে আরো যা যা খরচ খরচা, এই জিনিসটা সিক্রেট রিপোর্ট কিন্তু ইডির কাছে পৌঁছেছিল, এবং এটা নিয়ে এনকোয়ারিও হয়েছিল। আমি জানি ভবিষ্যতে এটা যখন ব্লাস্ট করেছে, এটা নিয়েও মানে ভবিষ্যতে আসবে। একটা ছেলের বিয়েতে, আর কার সাথে বিয়ে হয়েছে, বারিক মন্ডলের মানে এর সাথে আর কি। তো আপনি ভাবুন যে আমাদের পশ্চিমবঙ্গে কোনো বিয়ে হচ্ছে, টলিউড তো আছে, বলিউডের সমস্ত সেলিব্রিটি এসছে, 500 থেকে 600 কোটি টাকা খরচা করা হয়েছে। তার মানে তার কত টাকা, এবং এর সমস্ত টাকা পয়সা কিন্তু দুবাইতে আছে, এবং যা ওখানে প্রচুর প্রপার্টি, হোটেল বা অন্যান্য যা যা। দেবাশিস বাবু, ছটা খাদান ছাড়া 2016 পর থেকে বাকি কোনো খাদান, পাথর খাদানের কথা বলছি, বালি কয়লা যাচ্ছি না, 6টা বাদ দিয়ে বাকি কোনোটা রিনিউ করা হয়নি সরকারের তরফ থেকে বিভিন্ন কারণ দেখিয়ে। কিন্তু ওই খাদানগুলো চালু ছিল, কান পাতলে শোনা যায়। মানে এটাও কি তাহলে কোনো একটা পরিকল্পনার অঙ্গ? খাদানগুলো সবটাই চালু ছিল গভর্নমেন্টের কাছে, যাতে ট্যাক্স, এক তো হচ্ছে যেটা বললেন জাল ডিসিআর ছাপানো হতো, 6টা কালেকশন গেট ছিল, আর মাঝখানে 6টা খাদান ছাড়া বাকিগুলো কোনোটাই মানে রিনিউ করা হয়নি, এবং কাউকে ব্যবসাও করতে দেওয়া হতো না। এবং পুরো জিনিসটা মানে সামনে ধরুন 10টা আপনার অরিজিনাল চালান, 1000টা হচ্ছে আপনার চুরির চালান। তো এই হচ্ছে পুরো মেকানিজমটা চলতো। এবং তুলুমণ্ডল নিজে খুব কম করে হলে 5-10 হাজার কোটি টাকার মালিক হবে, খুব কম করে হলে। তাহলে বুঝতে পেরেছেন যে কালীঘাটে বা অন্যান্য যারা ওখানকার নেতারা হয়েছে, এরাও কত কোটি টাকার মালিক হতে পারে। তো এই যে পুরো রাজস্ব এতদিন ধরে পশ্চিমবঙ্গের অর্থনীতি। ধন্যবাদ দেবাশিস বাবু, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি বিধায়ক তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের সঙ্গে। তন্ময় প্রামাণিক আমাদের সহকর্মী। তন্ময়, যাব তোমার কাছে, তার আগে অনুব্রত মণ্ডলের একটা বক্তব্য শোনাই, তারপরে আসছি তন্ময় তোমার কাছে। আমি জেলে গেলাম কেন? চলুন, জেলে গেলাম, কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার পেত, ওই পাথরের জন্য সেটা হয়ে গেল 40 লাখ। আমি জেলটা এখানে খাটলাম যে আমি যখন বীরভূমে পার ডে 3.5 কোটি টাকা রেভিনিউ দিতাম সরকারকে, আমাকে জেলে ঢুকিয়ে কত হলো পার ডে? 40 লাখ।
অভিষেক ব্যানার্জি। আমাদের সঙ্গে আমাদের তন্ময় প্রামাণিক আমাদের সহকর্মী রয়েছে। তন্ময়, অনুব্রত মণ্ডল তিনি নিজেও ইঙ্গিত দিয়েছিলেন যে কোন টাকা কোথায় যেত, এবং তার পাশাপাশি এই যে কোটি কোটি টাকা রাজস্বের ক্ষতি, এই ক্ষতি তো সার্বিক। দেখো, অনুব্রত মণ্ডল এখন এই কথা বলছেন, কিন্তু টুলু মণ্ডলের গুরুকে, নাটের গুরু যদি বলো, তাহলে এই অনুব্রত মণ্ডল বা কেষ্ট মণ্ডল হচ্ছে নাটের গুরু। এই অনুব্রত মণ্ডল টুলু মণ্ডলদের তৈরি করেছিল, টুলু মণ্ডলরা টাকা তুলে অনুব্রত মণ্ডলকে পাঠাতো। কত সাল যদি আমরা বলি, 2012-13 পর থেকেই অনুব্রত মণ্ডলের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু হয় টুলু মণ্ডলের, মানে নিজামুদ্দিন যাকে বলা হচ্ছে। এই টুলু মণ্ডল এরপর 2014, 15, 16 এই সালগুলোতে যদি দেখা যায়, যদি দেউচা পাঁচামিতে যাওয়া যায়, দেউচা সালে যাওয়া যায়, তাহলে দেখা যাবে যে পাথরের গাড়ি, অর্থাৎ পাথর বয়ে নিয়ে যায় যে ডাম্পার বা বড় বড় ট্রাক, সেইগুলো বেশ কিছু কিনে ফেলে এই টুলু মণ্ডল লোন করে, এবং তারপর সে রীতিমতো ব্যবসা শুরু করে। এবং ঘনিষ্ঠতা হচ্ছে অনুব্রত মণ্ডলের হয়ে মোহাম্মদ বাজার থেকে শুরু করে একদম দেউচা পাঁচামি পর্যন্ত, যেখানকার পাথরের দাম শুধু আমাদের রাজ্যে নয়, ভিন রাজ্যে, নেপাল, আসাম এবং বাংলাদেশ পর্যন্ত যায়, সেখানে এই টুলু মণ্ডলের ট্রাক পৌঁছে যেত পাথরে নিয়ে। এবং ধীরে ধীরে অনুব্রত মণ্ডল এবং প্রশাসনের একাংশের সহযোগিতায়, গুরুত্বপূর্ণ বিষয়, আইপিএসরাও জড়িত ছিলেন এমন অভিযোগ সে সময় উঠেছিল। একাধিক পুলিশ কর্মী, একেবারে মোহাম্মদ বাজার থানার ওসি থেকে শুরু করে একাধিক পুলিশ কর্মী, পুলিশ অফিসার, আধিকারিক এবং সরকারি আধিকারিক, তিনি প্রমোটি আইএএস, সেখানে তাদের এই প্রশাসনিক সহযোগিতা করতে টুলু মণ্ডলকে। তারপর টুলু মণ্ডল যেটা হয়ে উঠলো একেবারে একচ্ছত্র অধিপতি। এই সমস্ত যেখান থেকে ট্রাক থেকে টাকা তোলা হয় রাজস্বের নাম করে, অনুব্রত মণ্ডলের সেই টাকা তুলে তিনি অনুব্রত মণ্ডলকে পাঠাতে শুরু করেন, এবং এটা 2015-16 থেকে স্টার্ট হয়ে যায়। বিশেষ করে 2016 পর থেকে এটা কয়েক হাজার কোটি টাকার সম্পত্তিতে পরিণত হয়, যার নাটের গুরু হচ্ছেন অনুব্রত মণ্ডল, কৃষ্ণ মণ্ডল। এবং শুধু এই টুলু মণ্ডল নয়, টুলু মণ্ডলের আরো 9 জন সাগরেদ রয়েছে, নবগ্রহ বলতে পারো, সেই তাদেরকে সঙ্গে করে নিয়ে গোটা বীরভূমে তুমি যদি নাম করে বলো, তাহলে তোমার দেউচা পাঁচামিতে দুটো টোল রয়েছে, রায়পুর এবং সোৎসাল, এখানে একাধিক গেট রয়েছে। সারাদিনে 2 থেকে 2.5 হাজার ট্রাক এখানে 24 ঘন্টায় পাস করে যায়। সেখানে পার গাড়ি 4 থেকে 8-10 হাজার টাকা পর্যন্ত কালেকশন করা হতো, ডিসিআর এর নাম করে। যেটা একটু আগে সুজয় আমাদের প্রতিনিধি একেবারে সেই বেআইনি ছাপাখানার দূর থেকে দাঁড়িয়ে সে লাইভ করে বলছিল, এই টাকা কালেকশন তো ওখান থেকে। এর বাইরে শালবাদরা, রাজগ্রাম, নলাটি, রামপুরহাট এই জায়গাগুলোতেও এইরকম ট্রাক বেরোনোর জায়গা রয়েছে, সেখান থেকেও টাকা তোলা হতো। শুধুমাত্র রামপুরহাট 1 নম্বর, অর্থাৎ রামপুরহাট শহরের ঠিক পাশেই বগটুই যে কারণে যে ঘটনা ঘটেছিল, যে ডিসিআর টোলকে টাকা তোলাকে কেন্দ্র করে, সেইটা বাদ দিয়ে বাকি সমস্ত বীরভূম জেলার এই ডুপ্লিকেট বলা চলে কার্বন রিসিপ্টের যে রাজস্ব আদায়, এইটা নিয়ন্ত্রণ করতে এই টুলু মণ্ডল, এবং তার মাথার উপরে ছিলেন কেষ্ট মণ্ডল বা অনুব্রত মণ্ডল। এবং কেষ্ট মণ্ডল জেলে যাওয়ার পরে সরাসরি একেবারে কলকাতার তৃণমূলের সাংসদ নেতার সঙ্গে যোগ হয়ে যায়, এমনটা পুলিশ বা সেখানকার বিরোধীদের একাংশের বক্তব্য। বেশ, ধন্যবাদ তন্ময়। আর এই পাথর পাচারের জন্য প্রতি বছর প্রায় 1000 কোটি টাকার রাজস্ব ঘাটতি হচ্ছে সরকারের। গত 23শে জুন বিধানসভায় এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী। শুনুন আরেকবার। বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পাটি, সব ল্যাম্পোস্ট ছিলেন। আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। প্রতিবাদ করেননি। আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। করুন 83 গুণিতক, এটা 100 কোটি হবে। 83 গুণিতক 12, 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামার্কস্ট্রিট হয়ে দুবাই। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। ভগবান যা করে মঙ্গলের জন্য করে। যদি সরকারটা পরিবর্তন না হতো, তাহলে শুধু নামটাই জানতে পেরেছিলাম তৎকালীন, টুলু মণ্ডল, টুলু মণ্ডল, টুলু মণ্ডল। কিন্তু টুলু মণ্ডল ছাড়াও টুলু মণ্ডলের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তাদের বাড়ি থেকে যেভাবে সোনা এবং নগদ টাকা উদ্ধার হচ্ছে, মানুষ জানতে পারতো না এরা কতটা কালোবাজারি করেছিল, কতটা ব্ল্যাক মানি নিজেদের ঘরে রেখেছিল।
সরকার পরিবর্তন হয়েছে বলেই আমরা সবাই জানতে পারছি। তো এদের করাও দরকার। পুলিশ প্রশাসনকে বলবো, সরকারকে বলবো আরও বেশি করে আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব যাদের বাড়িতে আছে প্রত্যেকের বাড়িতে রেড করা দরকার। আর এবার কতগুলো তথ্য আপনাদেরকে দেব। পাথর শ্রমিক থেকে কয়েক বছরেই পাথর মাফিয়া, পাচার পথে কি রকেট গতিতে উত্থান টুলু মণ্ডলে। 2000 সালের আগে পাথর ভাঙার ক্রাশারে দিনমজুরির কাজ টুলু। 2010 সালেই লরি কিনে ফেলেন এই টুলু মণ্ডল। একে একে কয়েকশো লরির মালিক হন। অভিযোগ, অনুব্রত মণ্ডলকে কবজা করেই জাঁকিয়ে বসেন পাথর ব্যবসায়। ধীরে ধীরে দুর্নীতির পাথর সম্রাট পরিণত হন এই টুলু মণ্ডল। কেষ্টর বদান্যতায় পাথর খাদানের টোল গেটের কর্তৃত্ব পায় এই টুলু। অভিযোগ, লরি প্রতি 8 থেকে 10,000 টাকা শুল্ক ঢুকতো টুলুর পকেটে শুধুমাত্র একটা লরি থেকেই। এছাড়া ওই জাল চালান তো রয়েছেই। যাও, ঠিক আছে। আমরা এআই দিয়ে একটা ছবি বানিয়েছিলাম, ভিডিও বানিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কিছুটা ইনফরমেশন দিলাম, তথ্য দিলাম যে এই টুলু কে, কিভাবে উত্থান। এবার ডিটেলটা সুপ্রিয়র কাছ থেকে নেব। সুপ্রিয়, এই ম্যানেজমেন্ট যারা পড়ে, হায়ার স্টাডি যারা করে, আমি জানি না যে তারাও এইভাবে তাদের উত্থান হয় কিনা কেরিয়ারে। শুভদীপ, দেখো, নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল তিনি কিন্তু বীরভূম জেলাতে পাথর সম্রাট হিসাবেই পরিচিত ছিলেন। আর এই টুলু মণ্ডলের যে রকেট গতিতে উত্থান, তুমি যেমনটা বললে, একেবারে 2010 সালের পর থেকেই কিন্তু তার রকেট গতিতে উত্থান। মূলত 2016 হচ্ছে সিগনিফিকেন্ট। 2010 সালের আগে 2000 সাল নাগাদ এই টুলু মণ্ডল সে পাথর ক্র্যাশারে দিনমজুর হিসাবে কাজ করতো এবং সেখান থেকে সে নিজে প্রথমে এই লরিতে যে পাথর ভর্তির দিনমজুরের যে চুক্তি, সেই চুক্তি বা বরাত নিতে শুরু করলো। সেখান থেকে নিজে একের পর এক লরি কিনতে শুরু করলো এবং সেই লরি ব্যবসা শুরু করার পরেই কিন্তু আস্তে আস্তে এই টুলু মণ্ডল বীরভূম জেলার একটা বড় অংশ জুড়ে তার প্রভাব ছড়িয়ে পড়তে শুরু করলো। তবে শুধুমাত্র যে পাথর ব্যবসা তা কিন্তু নয়, ইতিমধ্যেই তার ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়ি থেকে যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, সেই টাকা সিন্ডিকেটের টাকা, এমনটাই জেলা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু তোমার নিশ্চয়ই মনে আছে, এই টুলু মণ্ডলের নাম অনুব্রত মণ্ডল যখন গ্রেপ্তার হয়েছিল তখন গরু পাচার মামলাতেও যুক্ত থাকার অভিযোগে সামনে উঠে এসেছিল। এর পাশাপাশি বালি ব্যবসা, এমনকি আরও অন্যান্য বিভিন্ন দুর্নীতির সঙ্গেও কিন্তু তার নাম জড়িয়ে রয়েছে। তো সেই জায়গা থেকে এই যে টাকা উদ্ধার হয়েছে, সেই সমস্ত টাকা শুধুমাত্র কি পাথরের কালোবাজারির টাকা, নাকি আরও অন্যান্য দুর্নীতির সঙ্গে তার যে যোগসূত্র রয়েছে সেই দুর্নীতির টাকা, সেটাও কিন্তু যাচাই করছেন তদন্তকারীরা। তবে কিভাবে এই কোটি কোটি টাকা তার কাছে এসে পৌঁছলো, কোথাও গিয়ে কিন্তু তদন্তকারীরা যেটা মনে করছেন, বা যেটা ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে সূত্র মারফত জানা যাচ্ছে, যে 2016 সালের পর থেকে এই যে বিভিন্ন পাথর ক্র্যাশার যেগুলো রয়েছে, যেখান থেকে 16 চাকা বা 18 চাকার যে লরি বা ট্রাক, যেগুলো পাথর ভর্তি করে নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে, এমনকি প্রতিবেশী ঝাড়খণ্ড, এমনকি লকডাউনের আগে পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত যেত, সেই পাথর ক্র্যাশারের যে শুল্ক বা ডিসিআর, সেটার দায়িত্ব কিন্তু চলে যায় টুলু মণ্ডলের হাতে। এবং এই যে 16 বা 18 চাকার যে ট্রাক, সেই ট্রাক প্রতি টন প্রতি 100 থেকে সেই ভাড়া বেড়ে শুল্ক ভাড়া প্রথমে দাঁড়ায় 250 টাকা। অর্থাৎ এক একটা ট্রাকে, 16 চাকা বা 18 চাকার ট্রাকে 32 টন থেকে 40 টন পর্যন্ত পাথর বোঝাই করা যায়। আর সেই হিসাব যদি 250 টাকা গড়ে ধরা হয়, তাহলে কিন্তু অঙ্কটা দাঁড়াচ্ছে এক একটা ট্র্যাক থেকে শুল্ক হিসাবে যেটা আসতো 8 থেকে 10,000 টাকার কাছাকাছি। আর এই যে টাকা, সেটা যদি হিসাব করা যায়, প্রতিদিন প্রায় 3000 ট্রাক এই সমস্ত ক্র্যাশার থেকে বেরোতো পাথর বোঝাই করে নিয়ে। তাহলে যে হিসেবটা দাঁড়াচ্ছে বা টাকার অঙ্কে যেটা দাঁড়াচ্ছে, প্রতিদিন প্রায় 2.5 কোটি টাকা শুল্ক রাজ্য সরকারের ঘরে জমা হওয়ার কথা। কিন্তু এই যে মাঝে যে ডিসিআরের যে দুর্নীতি, সেই দুর্নীতির মাধ্যমে কিন্তু
এই যে 2.5 কোটি টাকার হিসাব তোমাকে দিলাম বা যেটা উঠে আসছে বিভিন্ন সূত্র মারফত, তার মাত্র 10 থেকে 15% কিন্তু সরকারের ঘরে শুল্ক হিসেবে জমা হতো, আর বাকি টাকা কিন্তু টুলু মণ্ডল বা তার যারা সাগরেদরা ছিল তাদের কাছে গিয়ে পৌঁছতো। আর সেখান থেকেই কিন্তু দিনের পর দিন টুলু মণ্ডলের এই প্রভাব প্রতিপত্তি বা আর্থিকভাবে ফুলে ফেপে ওঠা। এবং সেটা 2016 কাছে পরবর্তী সময় আবারও আসবো, আপনাদেরকে আরো একবার ছবিটা দেখাই। এই যে পাথর সম্রাট বলা হয় টুলুকে, তার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য ছবি আমরা দেখাচ্ছি। এটা একটা জায়গা যেখানে পাথর মজুত করা হতো, বালি মজুত করা হতো। আমরা টপ শট দেখাচ্ছি, ড্রোন শট দেখাচ্ছি। দেখুন পাথর মজুত রয়েছে, বালি মজুত করা আছে, পরপর পরপর লরি দাঁড়িয়ে আছে। এই লরিগুলো করেই এই পাথর বা বালি শহরে চলে আসতো, সাপ্লাই হতো। মাঝে ওই ডিসিআরসির জালিয়াতির গল্পটা তো ছিলই, যেটা আমরা গতকাল থেকে আপনাদেরকে বারবার দেখিয়ে আসছি। কারণ রাজস্ব সরকারের ঘরে আসেনি, কিন্তু অভিযোগ হচ্ছে ওই টাকাটাই চলে গেছে কোনো প্রভাবশালীর পকেটে। আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা। বীরভূমে দুটো বড় শিল্প হচ্ছে, এক হচ্ছে পাথর খাদান, যেখান থেকে কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা কয়েক বছরে তৃণমূলের বদান্যতায় টুলু মণ্ডল করে গেছে, এবং তার ভাগ তৃণমূলের নেতাদের অনেকের পকেটে গেছে। আমরা সেই তালিকা ধীরে ধীরে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেবো। সব থেকে রেভিনিউ মানে ফাঁকি দিয়ে গভর্নমেন্টের রেভিনিউকে চুরি করে তৃণমূলের অনুব্রতের মাধ্যমেই মানে যুবরাজের কাছে টাকা দিত, সব থেকে বেশি টাকা বীরভূমে দিত। বাংলায় ফের তৃণমূল ঘনিষ্ঠের বাড়িতে টাকার পাহাড়, তাল তাল সোনার গয়নার হদিশ। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার টালিগঞ্জ বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে প্রায় 52 কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করেছিল ইডি। অন্যদিকে বীরভূমের মোহাম্মদ বাজারের তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশিতে প্রায় 51 কোটি টাকা সোনা বাজেয়াপ্ত। আমরা অপার সম্পত্তি দেখেছিলাম, আমরা সম্পদের মিনারও দেখছি, আর দুটোতেই সেই তৃণমূল কানেকশনটা রয়েই গেছে। বাংলায় ফের তৃণমূল ঘনিষ্ঠের বাড়িতে টাকার পাহাড়, তাল তাল সোনার গয়নার হদিশ পাওয়া যাচ্ছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার টালিগঞ্জ বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে প্রায় 52 কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করেছিল ইডি, আর এবার 51 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হলো এই টুলুর বাড়িতে। দেখুন, যতদূর আমি জানতে পেরেছি এই মিনার মণ্ডল হচ্ছে টুলু মণ্ডলের আত্মীয় হয়। তো আপনারা জানেন যে এই টুলু মণ্ডলের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল অর্থাৎ পার্টি, তারা বীরভূমের পাথর যে সিন্ডিকেট, সেই পাথর সিন্ডিকেটটা চালাতো। তাহলে বুঝতেই পারছেন যে যদি একজন টুলু মণ্ডলের আত্মীয়, তার কাছে যদি বিপুল পরিমাণ আর্থিক যে জিনিসপত্র পাওয়া যায়, তাহলে পরে টুলু মণ্ডলের কাছে কত আছে, মিনার মণ্ডলের কাছেই যদি এত হয়, তাহলে টুলু মণ্ডলের কত সম্পত্তির মালিক, নামে বেনামে তার কাছে আছে কত সম্পত্তি, এটাই হচ্ছে এখন তদন্তের বিষয়। যদি কোটি টাকা পাওয়া যায় তাদের বাড়ি থেকে, যদি অবৈধ সোনা পাওয়া যায় যেগুলো আপনারা বলছেন, তো আইনের পথে চলুক। তো এখন সেইখান থেকেই আবার সেই প্রশ্নটা আসবে যে এই সব গুপ্তধন ধামাচাপা দেওয়ার ফর্মুলা তৈরি হচ্ছে কিনা, যে আমরা যা করি এখন ভালো হয়ে গেলেই এইসব আইন থেকে বাঁচা যাবে। ডালে পালায় যাদের নাম আসছে তারা তো সব ভালো হয়ে গেছে, ভালো। ফলে এইসব যারা ভালো হচ্ছে তাদের পেছনে তাদের ঘনিষ্ঠদের এই গুপ্তধন গুপ্ত রাখার আকুতি কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখা হোক। বীরভূম থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, সোনা উদ্ধার হচ্ছে, এবং আরও কত কিছু না আছে। এবং এই সোনা, এই টাকা পাচারও তো আমরা কালীঘাটে আমরা অনেক আগে থেকেই আমরা বলতাম, প্রত্যেকটা জায়গায় বলতাম, সেটার প্রমাণ, সেটা কালকে সত্য প্রমাণিত হলো। এবং কেউ বাদ যাবে না। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার, মোদিজি যে স্লোগান দেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই স্লোগানে আমাদের মুখ্যমন্ত্রী চলছে, এবং কাউকে ছাড়া হবে না, প্রত্যেকের বিচার হবে। যে দোষী হোক না কেন, রাজনৈতিক ওপরে উঠে তার শাস্তি হবে। দেখুন, টাকার পাহাড় তো আমরা এর আগে দেখেছিলাম। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী, তার দুটো বাড়িতে টাকার পাহাড়, গোটা বাংলা চমকে গেছিল। টাকার পাহাড় আবারও দেখছি আমরা।
সোনা টাকা মিলিয়ে এখানে 51 কোটির জকের ধন। গ্রেপ্তার মিনার মণ্ডল সহ 7 জন। ভগ্নিপতি গ্রেপ্তার হতেই ফেরার হয়েছে শালক টুলু মণ্ডল। পুলিশের নজরে আরো নয়, পরশু মধ্যরাতে এই মিনারের বাড়িতে হানা দেয় পুলিশ। গতকাল দিনভর টাকা গোনার কাজ চলেছে। আমরা দফায় দফায় আপনাদেরকে সেই তথ্যগুলো দিয়েছিলাম। সূত্র কি বলছে এবং সর্বশেষ যেটা জানা গেছে, সোনা আর টাকা মিলিয়ে 51 কোটি জকের ধন। গ্রেপ্তার করা হয়েছে ওই মিনার মণ্ডল সহ 7 জনকে। ভগ্নিপতি গ্রেপ্তার হতেই ফেরার শালক টুলু মণ্ডল। পুলিশের নজরে আরো নয়। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, গতকাল সকাল থেকেই তোমার সঙ্গে দফায় দফায় কথা হচ্ছে। আমরা জানাচ্ছিলাম দর্শকদের সূত্র মারফত, কি জানতে পারছি আমরা, কত টাকা উদ্ধার হয়েছে, এই টাকা উদ্ধারটা শেষ হলো কখন, কত টাকা, কত টাকার সোনা ভাগ করা গেছে, কিছু জানানো হয়েছে কোনো জায়গা থেকে? দেখো, একেবারেই পুলিশ সুপার যেমনটা বলেছিলেন যে 28,50,00,000 টাকা উদ্ধার হয়েছে, 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। তারপরেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই মিনার মণ্ডলকে। ইতিমধ্যেই তার মেডিকেল করানো হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে তাকে তোলা হবে বীরভূমের সিউড়ি আদালতে। আর আদালতে তুললেই কিন্তু এই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে সোনা রয়েছে 15 কেজি, সেই সোনার এখনকার বাজার মূল্য কত, টোটাল অ্যামাউন্টটা কত দাঁড়াবে। এই যে 28,50,00,000 টাকা, তার সাথে এই যে 15 কেজি সোনা, সব মিলিয়ে কতটা এই যে মূল্য দাঁড়াবে সেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে কোর্টে। আর কিছুক্ষণের পরেই তাকে সিউড়ি আদালতে তোলা হবে। সিউড়ি আদালতে পেশ করার পর হেফাজতে নেওয়া হবে পুলিশের পক্ষ থেকে, এমনটাই সূত্র মারফত জানতে পারতি। হিমাদ্রি, এই টাকাটা কোথায় কিভাবে রাখা ছিল জানা গেছে কিছু? দেখো, এই যে টাকা উদ্ধার হয়েছে, এই যে টাকা, সেটা কিন্তু এই যে মিনার মণ্ডল তার বাড়িতে 2টি আলমারি এবং এই আলমারি ছাড়াও বেশ কয়েকটি ব্যাগ, সেই ব্যাগের মধ্যে আলমারির ভেতর এই টাকাগুলিকে থরে থরে কিন্তু সাজানো ছিল এবং দীর্ঘদিন ধরে এই টাকাগুলিকে এখানে রাখা হয়েছিল এমনটা কিন্তু নয়। যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, এই টাকা কিন্তু ধাপে ধাপে এখানে জমা করা হতো, কারণ মিনার মণ্ডলের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু কোথাও কোনো রকম সিসিটিভি নেই। অর্থাৎ কে কখন ওই বাড়িতে আসতো, কে আসতো না, এই কোনো কিছুর কিন্তু কোনো প্রমাণ নেই। আর সে কারণেই সম্ভবত এত কোটি কোটি টাকা সেখানে থাকার সত্ত্বেও, এত কেজি কেজি সোনা থাকার সত্ত্বেও সেখানে কোনো রকম সিসিটিভি লাগানো হয়নি। পুরো টাকাটাই কিন্তু একেবারে দুর্নীতির টাকা, এমনটাই কিন্তু পুলিশের অনুমান। আর সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই দুর্নীতিকে ঢাকতেই কিন্তু সিসিটিভি লাগানো হয়নি। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এই ধরনের যারা অসাধু ব্যবসায়ী থাকে, যেমন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি টুলু মণ্ডল, যার বাড়িতেও কিন্তু পুলিশ হানা দিচ্ছে। এই টুলু মণ্ডলের নামও কিন্তু উঠে এসেছে এই যে টাকা উদ্ধার হয়েছে সেখান থেকেই। কারণ যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে মিনার মণ্ডল, তার স্ত্রী কিন্তু পরিষ্কারভাবে বলেছেন টুলু মণ্ডল তার বাড়িতে যেতেন এবং সেখানে টাকা রেখে আসতেন। তাদের কাছে প্রমাণ রয়েছে, সম্ভবত হয়তো পুলিশ তাদেরকেও জেরা করবে, তার কাছে কী প্রমাণ রয়েছে। এই টাকা টুলু মণ্ডল তার বাড়িতে রেখে এসেছিল, সম্ভবত পুলিশ সেগুলি জানার চেষ্টা করবে। আর এই সূত্র ধরেই কিন্তু টুলু মণ্ডলের নামও কিন্তু এর সাথে সাথে জড়িয়ে যাচ্ছে এবং টুলু মণ্ডলের বাড়িতেও কিন্তু এই মুহূর্তে পুলিশ রেড করছে। এই শুধুমাত্র টুলু মণ্ডলে এখানে নয়, আরও 3টি জায়গায় কিন্তু একসাথে রেড হচ্ছে বীরভূম জেলায়। এবার মিনারের বাড়ি থেকে এতগুলো টাকা পাওয়া গেছে, এই টুলুর বাড়ি থেকে কোনো টাকা পাওয়া যায় কিনা, কাগজপত্র সোনাদানা পাওয়া যায় কিনা, আমাদের এই ছবিগুলোর দিকেও কিন্তু নজর থাকবে, নজর রাখো। আমি জানি পশ্চিমবঙ্গ পুলিশে যে মানব সম্পদ আছে তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা যে কোনো রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সির তুলনায় আমরা অনেক ভালো ভালো পারফরমেন্স করতে পারব। আপনারা ভালো থাকবেন, আপনাদের মন্ত্রী আপনাদের সাথেই থাকবে। শুধু আইপিএস, ডিজি, আইজিদের সঙ্গে মিটিং হবে তা নয়, আপনাদের মনের ব্যথা যন্ত্রণা, আপনাদের অভাব অভিযোগ, সেটাও আমি কর্ণগোচর করব, আমি জানব, সমাধানের চেষ্টা করব, কারণ আপনারাই হলেন আমাদের সম্পদ। সকলকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করলাম। ভারত মাতা কি জয়।
আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি হাইকোর্টে আপাতত স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিল হাইকোর্ট। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে, তবে তার আগে এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখি যে খবরের নজর, 3টি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিল হাইকোর্ট, অর্থাৎ আপাতত স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে আপাতত স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আসছে খবর, 3টি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিল হাইকোর্ট। যে খবরে এই মুহূর্তে নজর রেখেছি আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, 3টি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিল হাইকোর্ট। ভবানীপুর, কালীতলা, বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া মামলায় রক্ষা কবচ। আপাতত কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, নির্দেশ বিচারপতি। এই মুহূর্তে যে খবরে নজর, হাইকোর্টে আপাতত স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 3টি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিল হাইকোর্ট। হাইকোর্টে আপাতত স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 3টি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিল হাইকোর্ট। ভবানীপুর, কালীতলা, বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া মামলায় রক্ষা কবচ। আপাতত কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, নির্দেশ বিচারপতি। চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে মামলা। আগামী সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি। এর আগে অভিষেকের আবেদন খারিজ করেছিল হাইকোর্ট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অভিষেকবাবু চোখ অপারেশন, মাথা অপারেশন, ব্রেন অপারেশন বা আর যা অপারেশন আছে সেটা করতে বিদেশে যাচ্ছেন কেন? আপনারা 15 বছর ধরে বলেছেন সুপার স্পেশালিটি হসপিটাল আপনারা বানিয়েছেন, সাদা নীল রং করেছেন, বিশাল ব্যবস্থা, আমরা সেখানে ব্যবস্থা করে দেবো। আপনার ডায়মন্ড হারবার, আপনার যে কনস্টিটিউয়েন্সি, সেই ডায়মন্ড হারবার মডেলের ডায়মন্ড হারবারের যে সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে আয়ুষ্মান ভারতের ব্যবস্থা করে দেবো, আপনার কোনো অসুবিধা হবে না। এনডিএর সঙ্গে তৃণমূল ত্যাগী সাংসদের বৈঠকে গড় হাজির 3 মুসলিম সাংসদ। তৃণমূল ত্যাগের 3 মুসলিম সাংসদের অনুপস্থিতিতে জল্পনা। এনডিএর বৈঠকে ছিলেন না আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান। বিজেপিতে মিশে যেতে পারে এনসিপিআই, এই মুহূর্তে জল্পনা চলছে। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, এনডিএর সঙ্গে তৃণমূল ত্যাগী সাংসদদের বৈঠকে গড় হাজির 3 মুসলিম সাংসদ। তৃণমূল ত্যাগী 3 মুসলিম সাংসদের অনুপস্থিতিতে নতুন করে জল্পনা। 3 জন তৃণমূল ত্যাগী মুসলিম সাংসদের অনুপস্থিতিতে জল্পনা কোন দিকে যাচ্ছে অবশ্যই আপনাদেরকে জানাবো, কথা বলবো সেটা নিয়ে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে খবর আসছে এই মুহূর্তে, 3 মুসলিম সাংসদ গড় হাজির। এনডিএর বৈঠকে ছিলেন না আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, জ্যোতির্ময় থেকে জানবো। জ্যোতির্ময়, এই যে 3 মুসলিম সাংসদ, তৃণমূল ত্যাগী মুসলিম সাংসদ, তারা ছিলেন না, তারা গড় হাজির, তাতে কোন জল্পনা উস্কে যাচ্ছে এবার? দেখো, আজকে এই জল্পনা আরও কিছুটা উস্কে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সিনিয়র সাংসদ সৌগত রায়। তিনি স্পষ্টভাবে বলেছেন যে শুধুমাত্র 3 জন মুসলিম সাংসদ নয়, তার পাশাপাশি এনসিপিআই এর একাধিক সাংসদ তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, প্রত্যেক দিন কথা বলছেন। পুরো বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। আলটিমেটলি যদি এই সাংসদরা তারা ঘরে ফিরে আসতে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে প্রত্যাবর্তনের ক্ষেত্রে রাজি হন, তাহলে তাদের বিরুদ্ধে সাংসদ পদ খারিজ করার জন্য দলত্যাগ বিরোধী আইনে যে আবেদন জমা করা হয়েছে সেই আবেদন প্রত্যাহার করে নেওয়া হবে। এবং যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে তা হচ্ছে এনসিপিআই তাদের মান্যতা এখনও স্পিকার অফিস থেকে পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই এনসিপিআই এর ভবিষ্যৎ কী হবে তা নিয়ে একটা প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। আর ঠিক এখানেই এনসিপিআই এর কয়েকজন সাংসদ তারা ক্যামেরার আড়ালে অফ রেকর্ড দাবি করছেন যে বিজেপি তাদের আশ্বাস দিয়েছিল যে তারা আগামী দিনে বিজেপিতে যোগদান করবেন। এনসিপিআই এর বাকি সাংসদরা যদি বিজেপিতে যোগদান করেন তাহলে সমস্যায় পড়বেন 3 জন মুসলিম সাংসদ। এর মধ্যে খুব স্পষ্টভাবে বলতে গেলে পরে ইউসুফ পাঠান তিনি হয়তো এনসিপিআই এর সঙ্গে থেকে যাবেন, কিন্তু খলিলুর রহমান এবং আবু তাহের যারা দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন, যাদের নিজেদের লোকসভা কেন্দ্রে তাদের জনবিন্যাস, তাদের ভোট ব্যাংক, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, এই সমস্ত বিষয়কে মাথায় রেখে যাদের রাজনীতি করতে হয়, তাদের
তাদের স্থানীয় রাজনীতির বা স্থানীয় সমীকরণের বাধ্যবাধকতার কারণে বিজেপিতে মিশে যেতে তাদের আপত্তি রয়েছে। আর ঠিক এই জায়গাতেই জল্পনা তৈরি হচ্ছে, তারা কি তৃণমূলে মিশে যাবেন, তারা কি তৃণমূলে ফিরে আসবেন। সৌগত রায়ের আজকের দাবি যে পুরো বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, তাতে এই জল্পনা আরো বেশি করে তীব্র হয়ে গেল। যদি বা কোন দিকে যায় গোটা বিষয়টা, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ। আর আপনাদেরকে জানিয়ে রাখি, জ্যোতির্ময় যে কথা বলছিল, যে জল্পনার কথা বলছিল, তৃণমূল ত্যাগে 3 মুসলিম সাংসদের প্রত্যাবর্তন, সেই জল্পনা উস্কে দিচ্ছেন এবং সৌগত রায় তিনি কি বলছেন, দমদমের বর্ষিয়ান সাংসদ তিনি দাবি করছেন শুধু 3 মুসলিম সাংসদই নন, যোগাযোগ রাখছেন আরও কয়েকজন সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয় জানেন বলে দাবি সৌগত। বিদ্রোহীরা দলে ফিরলে দলত্যাগ বিরোধী আইনে তাদের সদস্যপদ প্রত্যাহারের আবেদন প্রত্যাহার করে নেওয়া হবে, এমনটাই জানালেন দমদমের সাংসদ। সবার সাথেই যোগাযোগ আগেও ছিল, এখনো আছে। কারোর সম্বন্ধে ডিসঅ্যাপয়েন্টমেন্ট বেশি, তাদের সাথে কম, বাকিদের সাথে যোগাযোগ আছে। এই যে তৃণমূল ছাড়ার ব্যাপারে ক্ষোভ ছিল, ছেড়েছিল, ঠিক আছে, কিন্তু তৃণমূল থেকে এনসিপিআই হলো, এনসিপিআই থেকে এনডিএ হলো, এটা অনেকেরই ভালো লাগছে না। এর মধ্যে অনেক মুসলিম সাংসদরা আছে, অন্য সাংসদও আছে। আমি মোট সংখ্যা বলতে চাই না, তবে এটা সাবস্ট্যান্সিয়াল। ওরা কি পদক্ষেপ নেবে এখনো চূড়ান্ত করেনি, আমাদের সাথে আলোচনা চলছে, কিন্তু আমি আশাবাদী যে এরা কোনো রকম সিদ্ধান্ত নিতে পারেন। যদি ওরা সত্যি আবার ফেরত আসেন, তাহলে পিটিশন উইথড্র করে নেবো আমরা। তাছাড়া একটা ব্যাপার হচ্ছে, সময় চলে যাচ্ছে। কপিল সিবাল একটা ফাইল করেছেন, সেটা পুরো এই যে শিডিউল 10-এ যে যেরকম ইচ্ছে চলে যাচ্ছে, শুধু তৃণমূলের নয়, এটা শিবসেনার ব্যাপারও আছে। সেই পিটিশনটা হয়তো সামনের সপ্তাহে উঠবে, তখন আরো সমস্যা হয়ে যাবে। যদি পুরো এই পার্টি চেঞ্জ করা। যে খবরে এই মুহূর্তে নজর, তৃণমূল ত্যাগে 3 মুসলিম সাংসদের প্রত্যাবর্তন, জল্পনা আরো উস্কে দিলেন সৌগত রায়। দমদমের বর্ষিয়ান সাংসদের দাবি শুধু 3 মুসলিম সাংসদই নন, যোগাযোগ রাখছেন আরো কয়েকজন সাংসদ। সৌগত রায়ের বক্তব্য আপনারা শুনছিলেন। এনসিপিআই এর থেকে বাপি হালদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনার থেকে যে বিষয়টা জানতে চাইবো, সৌগত রায় তিনি দাবি করছেন যে 3 মুসলিম সাংসদই নন, যোগাযোগ রাখছেন আরো কয়েকজন সাংসদ এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টাই জানেন। দেখুন, সৌগতবাবু বলছেন যে তিনি বলতে পারবেন, এটা তো আমাদের জানা নেই তিনি কোন বেসিসে বলছেন, কিভাবে বলছেন, কারা যোগাযোগ রেখেছেন। যে যোগাযোগ রেখেছেন সেই বলতে পারবে না, যিনি বলছেন তিনি বলবেন। এই বিষয়ে আমার কাছে কোনো এরকম কোনো তথ্য বা এরকম কোনো খবর নেই। শুভজিৎ বলছিলাম, বাপিবাবু শুভজিৎ বলছিলাম, যে দাবিটা করা হচ্ছে আপনাদের তরফ থেকে, মানে এনসিপিআই তরফ থেকে একটা জল্পনা ভাসিয়ে দেওয়া হচ্ছে, অনেকেই নাকি আবার তৃণমূলে ফিরতে চাইছেন, এই দাবির কোনো ভিত্তি আছে? দেখুন, জল্পনাই থাকে। মানে কে বলছে, কারা বলছে, কিসের ভিত্তিতে বলছে, যারা বলছে একমাত্র তারাই বলতে পারবেন যে কোন ভিত্তিতে তিনি এটা বলছেন। আরেকটা প্রশ্ন, এই সৌগত রায়কে দেখা গেছে, সৌগত রায় শত্রুঘ্ন সিনহা জেপি নাড্ডার সঙ্গে একটা টেবিলে বসে খাওয়া দাওয়া করছেন, একটা স্টিল ছবি সেটা সোশ্যাল মিডিয়াতেও ঘোরাঘুরি করছে। এবার আপনার কাছে প্রশ্ন, আপনাদের শিবিরে কি তাহলে দল ভারী হতে পারে? দেখুন, তিনি কেন জেপি নাড্ডা সাহেবের কাছে গেছেন, কেন খাওয়া দাওয়া করছেন, কি করছেন না করছেন, এটা তো মানে তার মনের কথা তো আর আমি বলতে পারি না। নিশ্চিত যদি কেউ সংখ্যা ভারী হলে ভালো লাগবে, এটুকুই। আর শেষ প্রশ্ন, আরও একটা প্রশ্ন, 3 জন সংখ্যালঘু সাংসদ যারা আপনাদের সঙ্গে রয়েছেন তারা এনডিএর বৈঠকে ছিলেন না, কেন ছিলেন না? এটা যেটা ব্যক্তিগত ব্যাপার, আমি কি করে বলবো বলুন তো, যেদিন কেন ছিলেন না। ওই দিনকে তো অনেকেই দিল্লিতে ছিল না, খুব স্বাভাবিকভাবে যারা ছিল না তারা হয়তো যেতে পারেনি, কিংবা তাদের কি প্রবলেম ছিল তারাই বলতে পারবেন। হ্যাঁ, আজকেও তো খলিলুদ্দা বা আবু তাহের
ইউসুফ তো আমার পাশেই বসে, আজকেও তাদের সঙ্গে কথা হলো, তো এরকম কারোর মধ্যে কিছু শুনিনি। তারা আপনাদের সঙ্গে আছেন তো? একসঙ্গেই আছি আমরা সবাই। ধন্যবাদ। এদিকে তৃণমূলের বিদ্রোহীদের ঘর ওয়াপসি নিয়ে বুধবারই বড় দাবি করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগামী এক সপ্তাহের মধ্যে বড় কিছু ঘটতে চলেছে, এমনটাই বিস্ফোরক দাবি করেছিলেন শ্রীরামপুরের সাংসদ। এটা আমি বলতে পারবো না, এটা দিদি বলতে পারবে, এটা সম্বন্ধে আমি বলতে পারবো না কি কবে আসবে কি কবে না আসবে। তবে আগামী সপ্তাহের পর আশা করি একটা কিছু দেখতে পাওয়া যাবে। আমি সেটাও জানি না, না না আমি কিছু জানি না কেউ আসছে কিনা। দেখুন না, একটু অপেক্ষা করুন, আগামী সপ্তাহে আপনাকে আমার কাছে আসতে হবে, আগামী সপ্তাহ বা তারপরের সপ্তাহে। হ্যাঁ দেখুন না কোথায় হবে, না কিছু জানি না। এবার তৃণমূল ত্যাগে 20 জন সাংসদকে গদ্দার বলে আক্রমণ কল্যাণের। 20 জন সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংসদ চত্বরেই বিক্ষোভ শ্রীরামপুরের সাংসদের। কল্যাণকে দেখি খোঁজা প্রিয়াঙ্কা গান্ধী। তৃণমূলের বিরুদ্ধে দল বদলের পুরনো প্রসঙ্গ টেনে কল্যাণকে কটাক্ষ প্রিয়াঙ্কা। পাল্টা কংগ্রেস সাংসদকে জবাব কালীঘাট তৃণমূল সাংসদের। बीस गद्दार कहाँ है? एक पार्लियामेंट के अंदर है, मोदी जी के पास बैठा है। कुछ लोग हमारे यहाँ से पहले आपके यहाँ गए, फिर आपके यहाँ नहीं, वो लोग तो हमारा टिकट से जीता था, कभी आपको वो लोग को भी आपको टिकट से पार्लियामेंट में नहीं आया। ये तो कांग्रेस ही। अरे कांग्रेस तो हम भी थे, वो तो छोड़ो ना, क्या यार तुम लोग। अरे कांग्रेस तो हम लोग को, कांग्रेस तो हम भी थे। आई वॉज द वाइस प्रेसिडेंट ऑफ द यूथ कांग्रेस देन। अरे आप लोग तब दीदी को तो भगा दिया था, ये बात बोलो 97 में। अरे दीदी को नहीं भगा था तो तुम लोग का ऐसा हाल होता। दीदी को 97 में भगा दिया। आई नो दैट्स द रीजन। राजीव जी बहुत प्यार करते थे, राजीव जी भी दीदी को सम्मान दिया। हमारा फाइट था सीपीएम का बारे में, फिरोदा सब सीपीएम का साथ एक हो गया, प्रणब का भी कांग्रेस सीपीएम का साथ एक हो गया। तो हम लोग का फाइट तो था सीपीएम का बारे में। सीपीएम का बारे में जब हम लोग बोलते थे, दीदी जब बोलते थे, उसने दीदी को निकाल दिया था। कांग्रेस साथ है ना? हाँ है, हम भी थे। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কি আরো একা হবেন? মমতার হাত ছাড়বেন কি সৌগত শত্রুঘ্ন? দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে এক টেবিলে কালীঘাট তৃণমূলের দুই সাংসদ। নাড্ডার সঙ্গে খোশ মেজাজে শত্রুঘ্ন সিনহা, সৌগত রায়। এই দুই সাংসদও কি এবার সুদীপ কাকলিদের পথে? ছবি সামনে আসতেই রাজধানীর রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। আমি কোনোদিন নাড্ডার সাথে লাঞ্চ খাইনি। একটা হয়তো আমি খাচ্ছিলাম, সেখানে সে 5 মিনিটের জন্য বসেছে। এগুলো হচ্ছে বিজেপির পুরনো খেলা, মিথ্যা প্রচার, অসত্য প্রচার। এ সবাই জানে বিজেপির একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট অফ স্প্রেডিং লাইফ। ওরা এক সময় রটিয়ে দিয়েছিল যে ইন্দিরা গান্ধীর ক্যান্সার হয়েছে। ওরা সব পারে, সাদাকে কালো, কালোকে সাদা। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই ছবি একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে এক টেবিলে কালীঘাট তৃণমূলের দুই সাংসদ। ছবিটা একবার দেখুন। আচ্ছা, 25শে জুলাইয়ের মধ্যে কি সব নথি কমিশনে জমা দেননি ঋতব্রত? নির্বাচন কমিশনের চিঠি দিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতব্রতরা সব নথি জমা করেছে কিনা সেই তথ্য পাননি দাবি করেছেন মমতা।
দুবার অতিরিক্ত সময়ের পর ঋতব্রতদের আর সময় দেওয়া উচিত নয়, নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। আরও সময় দিলে কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে, চিঠিতে কমিশনকে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতিরিক্ত সময়কে ভুয়ো নথি তৈরিতে কাজে লাগাচ্ছে ঋতব্রতরা। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের কাছে লেভেল প্লেইং ফিল্ডের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। Election Commission is the constitutional body of the highest level. Election Commission are very much aware of their duties and responsibilities, we know. সুতরাং ইলেকশন কমিশন আমার মনে হয় যে কারোর অ্যাডভাইসে চলে না ভারতবর্ষে। ইলেকশন কমিশন তাদের রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী চলে। এবারে কেউ কাউকে চিঠি দিতেই পারেন, সেটা নিয়ে কোনো বক্তব্য নেই, চিঠি দেওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু ইলেকশন কমিশন ডেফিনেটলি অ্যাজ পার রুল বুক তারা ফাংশন করে, এ ব্যাপারে আমাদের সম্পূর্ণ আস্থা আছে। কেউ কোনো স্টেটমেন্ট করতে পারেন। এবার একটা অ্যাডভাইস কাকে দেওয়া হচ্ছে, ইলেকশন কমিশনকে অ্যাডভাইস দেওয়ার আমার মনে হয় না কারোর কোনো প্রয়োজন আছে। ইলেকশন কমিশন ইজ এ ভেরি প্রুডেন্ট বডি এবং কনস্টিটিউশনাল বডি। সুতরাং আমার মনে হয় যে ইলেকশন কমিশন উইল অ্যাক্ট যেভাবে অ্যাজ পার ল তাদের ফাংশন করা উচিত। এই মুহূর্তে আরো একটা খবর। এখন এক বিধবার দোকান দখলে অভিযুক্ত সর্বরী মুখোপাধ্যায়। জনতার দরবারে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ বিধবার। অত্যাচার চালাচ্ছে বিজেপি বিধায়কের অনুগামীরা। দোকানের বিদ্যুতের লাইন কেটে দিয়েছে সর্বরীর দলবল। তৃণমূলের কর্মীদের সমর্থন করছেন বিজেপি বিধায়ক। দোকান দখল করে লাগিয়ে দেওয়া হয়েছে বিজেপির পতাকা। সর্বরীর বিরুদ্ধে অভিযোগ সন্দেশপুরের বাসিন্দা বিধবার। প্রৌঢ়ার আরও অভিযোগ যাদবপুরের বিধায়কের নেতৃত্বে তাকে মারধরও করা হয়। বিহিত চাইতে মেয়েকে নিয়ে জনতার দরবারে প্রৌঢ়া। হাজব্যান্ড মারা যাওয়ার পর আমি তো আর কাঠের দোকান করতে পারি না। আমি একটা মেয়ে মানুষ, আমি ওই রেডিমেড ভ্যারাইটি সাইনবোর্ড দিয়ে আমি ওই ভ্যারাইটি জামা কাপড় বিক্রি করি। আমার কারেন্ট কেটে দিয়েছে, লাইন কেটে দিয়েছে ওই সবরী দিদির লোকেরা। ওনারা টিএমসির লোক, সারা বছর জানি টিএমসির লোক, কিন্তু সবরী দিদি তাদেরই সাপোর্ট করছে। দখল করার পর আমি দৌড়িয়ে সবরীদির কাছে গেছিলাম, সবরী মুখার্জির কাছে। ওনার বিধায়িকা, ওনার কাছে আমি গেছি, দিদি আমার ঘর দখল করে হয়ে গেল, বিজেপির পতাকা লাগাই দিয়েছে বড় বড় করে পতাকা, বিজেপির পতাকা। দিদি আপনারাও এরকম? টিএমসির থেকে আমরা অনেক অত্যাচার হয়েছি, আমার মেয়ে আমি। আবার আপনারাও এরকম আমার দখল করে নিলেন, আমার দোকানে টিএমসির বিজেপির পতাকা লাগানো। তখন বলে কি একটা ঘর হয়ে নিয়ে এসে তো কী হয়েছে, তোমার তো আরেকটা আছে। আমি বলছি ওইটা তো আমার না, ওইটা ভাড়া। অয়ন পাল আর রাজা রায়, ওরা দুজনে আমার সঙ্গে হাসি কৌতুক করছে। ওরা খাবারের দোকান দিয়ে আমার সাইনবোর্ড ফেলে দিয়ে নতুন সাইনবোর্ড লাগাচ্ছে খাবারের দোকান। বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সর্বরী, আপনি শুনলেন, গোটা অভিযোগটাই শুনলেন এবং আপনি দুজনের নামও শুনলেন, অয়ন, রাজা, যাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে এবং আপনার অনুগামীরা অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ। কিভাবে দেখছেন, কি বলবেন? আচ্ছা দেখুন, বিষয়টা হচ্ছে উনি নিশ্চয়ই কাগজপত্র দাখিল করেছেন, যেটা উনি পারবেন না। কারণ উনি একজন বাড়িওয়ালা যাকে ভাড়া দিয়েছিল, উনি হচ্ছেন তার সাবটেনেন্ট। কোনো টেনেন্ট বাড়িওয়ালার পরামর্শ ছাড়া বা অনুমতি ছাড়া তিনি কি সাবটেনেন্ট রাখতে পারেন? প্রথম প্রশ্ন হলো এই। দ্বিতীয় কথা হচ্ছে, ওনাকে বলা হয়েছিল যে আপনি সাবটেনেন্ট হয়ে ঘর আটকে রেখেছেন, আপনি সেটা ছেড়ে দিন। উনি সেটা না ছেড়ে উনি উল্টে নানান রকম ভাবে এই একটা মানে একটা সিন ক্রিয়েট করে উনি চাইছেন যে দখল করা জায়গাটা ওনার নিজের নামে হয়ে যাক। ফলে এখানে না পতাকা লাগানো আছে, না কিচ্ছু, এবং যাদের নাম উনি করলেন তাদের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। অয়ন পাল, অ্যাডভোকেট অয়ন পাল, তিনি শুধুমাত্র বলেছিলেন যে আপনি সাবটেনেন্ট, আপনি আপনার কাগজপত্র দেখাতে পারেন। আর রাজা রায়, যার নাম বলছেন, তিনি ওই সময় কলকাতাতেই ছিলেন না। ফলে সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন কথা উনি বলছেন এবং উনি এই কারণে বলছেন
যাতে উনি যে দখল করে রেখেছেন এবং সাবটেনেন্ট হয়ে আছেন, উনি ওনার জায়গাটাকে মানে জোরদার করবার জন্য উনি এই জাতীয় সিন ক্রিয়েট করছেন। এগুলোর কোনো ভিত্তি নেই এবং ওনাকে বুঝিয়ে বলাও হয়েছিল সেটা, কিন্তু উনি তো সেটা শুনবেন না। সর্বরিতে বিজেপি রাজ্য সভাপতি তিনি স্পষ্টই বলেছিলেন যখন রাজ্যে পালাবদল হলো যে এই ধরনের বিশেষ করে যে ঘটনাগুলো রয়েছে এই ধরনের কোনো ঝামেলা হলে সেক্ষেত্রে আইনত পদক্ষেপ নেওয়া যেতে পারে, আইনি পদক্ষেপ তারা নেবেন, কিন্তু কোনো রকম ভাবে বিজেপি বিধায়করা যারা রয়েছেন, সাংসদ যারা রয়েছেন তারা সরাসরিভাবে জড়িয়ে যাবেন না। কিন্তু এখানে তো আপনারই অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। না, অনুগামীদের বিরুদ্ধে কিচ্ছু বলছেন না। উনি অ্যাডভোকেট অয়ন পাল যেহেতু ওনাকে সাজেস্ট করেছিল যে আপনি বাড়িওয়ালার সঙ্গে কথা বলুন, বাড়িওয়ালা বলছে আমি যাকে ভাড়া দিয়েছি সেই ভদ্রলোক মারা গেছে আর এনাদেরকে সাবটেনেন্ট ওই বাড়ি যে ভাড়া দিয়েছিল সে সাবটেনেন্ট রেখেছে। কোনোদিন এরকম হয়? এবার বাড়িওয়ালা এসে বলছে যে আমি আমার সাবটেনেন্টের কথা জানি না, আমার সাবটেনেন্ট রেখে এটাকে দখল করে রেখেছিল। আমরা বাড়িওয়ালার পক্ষে দাঁড়িয়ে ওনাকে বলেছি যে আপনি সাবটেনেন্ট, আপনি আপনার বাড়িওয়ালার সঙ্গে কথা বলুন, আইনি পদক্ষেপ নিন, আপনি থানায় যান, আপনি এখানে এসছেন কেন? আপনার তো এখানে আসারই কথা নয়। এবং অ্যাডভোকেট অয়ন পাল ওনাকে একটা বেটার সাজেশন দিয়েছিলেন যে আপনি বাড়িওয়ালার সঙ্গে বসে নতুন করে এগ্রিমেন্ট করে নিন, আপনার এরকম এই ধরনের বিষয়ের মধ্যে যাওয়ার তো প্রয়োজন নেই। আপনি বাড়িওয়ালার সঙ্গে বসুন, বসে এগ্রিমেন্ট করুন, করে একদম নিজের মতন করে কাজ করুন। উনি এখন সেই সমস্ত পজিটিভ সাজেশনগুলো উনি নিজের পক্ষে দাঁড়িয়ে এ সমস্ত বলছেন। আর রাজা রায় যার কথা বলছেন উনি ওই সময় কলকাতাতেই ছিলেন না, ফলে আননেসেসারি যে কলকাতাতেই ছিল না তার নাম করে লাভ নেই। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এদিকে দেবাশিস কুমারের বিরুদ্ধে এক ব্যক্তির জমি দখলের অভিযোগ। প্রাক্তন তৃণমূল বিধায়কের শাস্তি চেয়ে জনতার দরবারে অভিযোগ। 15 বছর আগে 4 কাঠা জমি দখল করা হয়। দেবাশিস কুমারের কাছে বারবার দরবার করেও লাভের লাভ কিছুই হয়নি। জমি দখলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধন আছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। প্রতিকার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পাঞ্জাবি পরিবার। हम सब का प्रॉपर्टी कोलकाता में था, 4 कट्ठा ज़मीन था। आज 15 साल हो गया, हम सब बहुत ज़्यादा भागदौड़ कर रहे हैं, बट हम सबको कोई सुनवाई नहीं हुआ। हम सब देवादा के पास गए थे, काफ़ी बार गए, बहुत बार गए कि हम सबको काउंसिलर थे, उन्होंने MLA, अभी पीछे MLA भी थे वो, बट हम सब उनके पास बहुत बार गए, रिक्वेस्ट डाले, मतलब बहुत ज़्यादा कुछ किए, पर उन्होंने खाली एक ही बात है कि बाद में आ जाइए। पर हम सब पंजाब में रहते हैं, हम सब कितना बार आ सकते हैं वहाँ से, है ना, अपना बिजनेस है, बच्चा है, कितना बार हम सब जाना आना नहीं कर सकते। फिर भी हम सब टाइम निकल के आना जाना किए। और फिर किराएदार जो था उनको देवादा सपोर्ट करके, साथ में शायद ममता दीदी का भी हाथ होगा, क्योंकि 42 रूम्स किसी के प्रॉपर्टी में बनाना बहुत बड़ा बात होता है, जिसके कारण हम सब का प्रॉपर्टी में 42 रूम्स 4था मंजिल तक मकान बन गया, बट हम सबको कुछ भी नहीं मिला। जब हम सब वहाँ पे जाते भी हैं, मारपीट करने लग पड़ते हैं, गाली गलौज देते हैं, गंदे गंदे बात करते हैं। ये चीज़ करते करते 15-20 साल हो गया है, पर कोई सुनवाई नहीं हुआ। बट अभी सुने हैं कि दरबार खुले हैं तो यहाँ पे सुना जा सकता है, इसके कारण बहुत ज़्यादा उम्मीद से हम सब आए हैं। একদম মিথ্যে কথা, 100% মিথ্যে। পুরো অভিযোগটা না পেলে বুঝতে পারছি না, সর্বৈব মিথ্যা, কিন্তু আমি পুরো পেলে দেখতাম। মহেশতলা পুরপ্রধান দুলাল দাসকে ঘিরে বিক্ষোভ, উঠল চোর চোর স্লোগান। সিপিএম এর বিক্ষোভে উত্তপ্ত মহেশতলা। অভিযোগ পুরো পরিষেবা নিয়ে ক্ষোভ থাকলেও দেখা নেই কাউন্সিলরদের। নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। এলাকাবাসীর ক্ষোভকে হাতিয়ার করে ময়দানে বামেরা। মানুষের দাবি নিয়ে বামপন্থীরা লড়বে। এই জায়গাটা ছেড়ে দাও, জায়গা ছেড়ে দাও। আমাদের দেখো ওই জন্য পার্টিটা ওই জন্য পার্টিটা উঠে গেছে, তৃণমূলের পার্টি উঠে গেছে, ওই জন্য তৃণমূলের পার্টি উঠে গেছে।
সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সৌভিকের সঙ্গে কথা বলবো। সৌভিক, যে ঘটনা, তৃণমূলের পুরো প্রধানকে এবার চোর বলে স্লোগান, কি অভিযোগ? একদমই তাই। দেখো, দুলাল দাস যিনি মহেশতলা পৌরসভার চেয়ারম্যান, তাকে ঘিরেই কিন্তু স্লোগান। তোমাকে জানিয়ে রাখি, সরকার বদল হওয়ার পরে কিন্তু মহেশতলা পৌরসভার একাধিক কাউন্সিলর কিন্তু এলাকায় নেই এবং তার জন্য সাধারণ মানুষ বিভিন্ন রকমের সমস্যা পড়ছে। তাদের সমস্যা নিয়ে কারোর কাছে যাওয়ার জায়গা নেই এবং সেই নিয়ে কিন্তু আজকে সিপিএম এর তরফ থেকে একটি ডেপুটেশন দেওয়ার জন্য তারা গেছিলেন মহেশতলা পুরসভা এবং সেখানে যখন দুলাল দাসের সঙ্গে দেখা হয়, সেখানে দুলাল দাসের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে সিপিএম সমর্থকদের মধ্যে একটা বচসা তৈরি হয় এবং তারপরে যখন দুলাল দাস সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, সেই সময় কিন্তু দুলাল দাসকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয়। যদিও ঘটনাস্থলে কিন্তু যথেষ্ট পরিমাণে ধন্যবাদ সৌভিক।